আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য আজ আমি চট্টগ্রাম বোর্ড 2024-এর বহু নির্বাচনী অংশ নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নে দেখতে পাচ্ছ যে এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, এরকম একটা সমীকরণ দেয়া আছে। এফ অফ মাইনাস হাফ এর মান বের করতে বলেছে। তো এফ অফ ওয়াই এর মান দেয়া আছে, আমরা এখানে চলক পরিবর্তন করে ওয়াই এর স্থলে মাইনাস হাফ যদি বসিয়ে দিই তাহলে হিসাব করেই উত্তর পেয়ে যাব। যেখানে যেখানে ওয়াই ছিল সেখানে মাইনাস হাফ বসানো হলো। মাইনাস হাফ স্কোয়ার করলে 1/4, তারপর এখানে মাইনাস হাফের উপর কিউব করলে মাইনাসই হয়। মাঝখানের এই যে প্লাসের সাথে প্লাস মাইনাসে মাইনাস 1/8, 2 এর কিউব করে 8, আর নিচে স্কোয়ার করে 1/4। এরপর উপরের অংশের লসাগু নেওয়া হলো। লসাগু হচ্ছে 8, লসাগু নিয়ে নিচের হর দিয়ে ভাগ, উপরের লবের সাথে গুণ করে হিসাব করে যা আসলো 8 + 1 - 1, আর 2 10 থেকে 1 বাদ দিলে 9, 9/8। একই সাথে নিচের এই যে 1/4 এটা ভাগ অবস্থায় আছে, গুণ চিহ্ন দিয়ে যদি উল্টিয়ে দিই এই 4-এর সাথে 8 কেটে 2, তার মানে 9/2। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি ফাঁকা সেট। প্রথম অপশন এক্স বিলংস টু এন সাচ অ্যাজ এক্স মৌলিক সংখ্যা এবং এক্স হচ্ছে 23 থেকে বড় আর 29 থেকে ছোট। তো এই প্রথম অপশন এখানে 23 থেকে 29, 23-এর থেকে বড় 29 থেকে ছোট মৌলিক সংখ্যা, এমন কোনো মৌলিক সংখ্যা নাই। তো তার মানে এটার উপাদানই কোনো উপাদান নাই, তার মানে এটা হচ্ছে ফাঁকা সেট। এটাই আনসার। বাকিগুলো যদি একটু দেখি, খ নম্বর বলা হয়েছে যে এক্স বিলংস টু এন, এক্স মৌলিক সংখ্যা, আর এক্স হচ্ছে 11 থেকে বড় 19 থেকে ছোট। তো 11 থেকে বড় এরকম মৌলিক সংখ্যা 13 আছে, তারপরে 17 আছে। তো তাহলে এটা ফাঁকা সেট হয় না। গ নম্বর অপশন এক্স বিলংস টু এন সাচ অ্যাজ এক্স হচ্ছে 23 থেকে বড় 25 থেকে ছোট। এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, 23 থেকে বড় 25 থেকে ছোট এরকম ন্যাচারাল নাম্বার আছে হচ্ছে 24, তাহলে এটাও ফাঁকা সেট হয় না। তারপর ঘ নম্বরে বলা হয়েছে এক্স বিলংস টু জেড, জেড মানে হচ্ছে ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা, 11 থেকে বড় আর 19 থেকে ছোট। তো এরকম পূর্ণ সংখ্যা 12, 13, 14, 15, 16, 17, 18 এগুলো হচ্ছে এর মাঝের পূর্ণ সংখ্যা। তো তাহলে এটাও ফাঁকা সেট না। 3 নম্বর 1/a ইজ ইকুয়াল টু দেয়া আছে 3 + 2√2 হলে a - 1/a এর মান বের করতে বলেছে। তো 1/a এখান থেকে আমাদের প্রথমে a এর মান বের করতে হবে। সাধারণত a এর মান দেয়া থাকে প্রশ্নে, সেখান থেকে 1/a মান বের করতে হয়। তো এই জাতীয় হিসাবগুলো এখানে a এর মান যদি এরকম হতো তাহলে 1/a এর মান এখানে মাইনাস দিয়ে দিলেই হতো। একই কথা উল্টাভাবে 1/a এর মান এটা দেয়া আছে, তাহলে a এর মান এমসিকিউ করার সময় তো এত হিসাব করার সময় থাকবে না। a এর মান হচ্ছে যে এখানে মাইনাস বসিয়ে দিলেই হয়ে যায়। তো তারপর আমি এখানে হিসাব করে দেখিয়েছি। এখানে শুধু এমসিকিউ করার সময় যে এর মানটা 3 - 2√2 হবে, মানে এখানে শুধু মাইনাস চিহ্ন দিলেই হয়ে যাবে। তো তবে একটা ব্যাপারে খেয়াল রাখতে হবে যে এই দুইটা সংখ্যার বর্গ করলে যদি তাদের মধ্যে পার্থক্য 1 হয় তো তাহলেই কেবল এই চিহ্ন পরিবর্তন করলেই a থেকে 1/a বা 1/a থেকে a এর মান এভাবে বের করা সম্ভব। আর তা না হলে আমাদের এই যে এইভাবে করে হিসাব করতে হবে যে এটার বিপরীত চিহ্ন দিয়ে লব আর হরকে গুণ করতে হবে। গুণ করলে উপরে 3 - 2√2 আর নিচে a স্কোয়ার - b স্কোয়ার, সূত্র অনুসারে 3 3 3 স্কোয়ার 9, আর এই যে b স্কোয়ার 2√2 স্কোয়ার করলে হচ্ছে 8 হয়। 9 থেকে 8 বাদ দিলে 1, নিচের 1-এর কোনো দাম নাই। তো আমাদের বের করতে বলেছে a - 1/a এর মান। এর মান হচ্ছে 3 - 2√2, এরপর মাইনাস আছে মাঝখানে, মাইনাস দেওয়া হলো। 1/a এর মানে এখানে প্লাস ছিল কিন্তু সামনের মাইনাসের কারণে প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে গেল। এখন এই 3 আর -3 যদি আমরা কেটে দিই, -2√2 -2√2 যোগ করে -4√2। এ হচ্ছে 3 নম্বর প্রশ্নের উত্তর। 4 নম্বর বলা হয়েছে এক্স স্কোয়ার -√2x + 1 = 0 হলে, তারপর এখানে 3টা অপশন আছে, এর মধ্যে কোনটা কোনটা সঠিক সেটা বের করতে বলেছে। তো আমরা যদি এই যে প্রশ্নটা একটু তুলি, মাঝখানের এই পথটাকে ডান পাশে নিয়ে আসলাম, এরপর উভয় পক্ষকে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে প্রথম অপশনটা মিলে যায়, অর্থাৎ 1 নম্বর অপশন সেটা সঠিক। এরপর যদি আমরা এই 1 নম্বর অপশন এটাকে উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে এখানে a + b হোল স্কোয়ার করলে a স্কোয়ার + b স্কোয়ার + 2ab, ডান পাশে √2 এর বর্গ করলে হয় 2। এখান থেকে যে 2 + 2 এটাকে ডান পাশে নিয়ে বিয়োগ করে দিলে 0 হয়। তো
তো এটা 2 নম্বর অপশনের সাথে মিলে যায়, অর্থাৎ 2 নম্বর অপশনটাও সঠিক। তারপর 3 নম্বর অপশনে এক্স কিউব প্লাস 1/x কিউব আছে। এটা যদি আমরা হিসাব করতে চাই a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এক্স প্লাস 1/x এর মান 1 নম্বর অপশনে আমরা পেয়েছি, সেটা হচ্ছে √2 মান বসিয়ে দিলাম। মান বসিয়ে দিলে এটা √2 কিউব করলে 2√2 হয়, তারপরে সেখান থেকে 3√2 যদি মাইনাস করি মাইনাস √2 হয়। এটা 3 নম্বর অপশন, সেটাও মিলে যায়। তো তাহলে 4-এর 1, 2, 3 তিনটা অপশনই সঠিক। 5 নম্বরে বলা হয়েছে 3 ইনভার্স প্লাস 9 ইনভার্স হোল ইনভার্স এর মান বের করতে হবে। 3 ইনভার্স মানে হচ্ছে 1/3, 9 ইনভার্স মানে 1/9। আচ্ছা, এখানে ভাগ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিলে এটা 1/9টা উল্টে গিয়ে 9/1 হবে, একবারে এটা আমি করে দিয়েছি। এর উপরে আবার ইনভার্স আছে, এই 3 এর সাথে 9 কেটে 3 তিরিক্ষা 9, তাহলে 3 হয়, তার উপরে ইনভার্স। 3 ইনভার্স মানে হচ্ছে 1/3, কিন্তু অপশনে এই 3 ইনভার্স এইভাবেই আছে, তো এটাই অ্যান্সার। 6 নম্বর বলা হয়েছে যে 0.000567 এর সাধারণ লগের পূর্ণক নির্ণয় করতে হবে। তো পূর্ণক বের করা এটা আমরা মুখে মুখে হিসাব করে ফেলতে পারি। যদি দশমিকের আগে কোনো সংখ্যা না থাকে সেই ক্ষেত্রে দেখতে হবে যে দশমিকের পর কয়টা শূন্য আছে, যতগুলো শূন্য আছে তার সাথে 1 যোগ করে সেটা ঋণাত্মক মান নিলেই সেটার পূর্ণক পাওয়া যায়। আর যদি দশমিকের আগে কোনো সার্থক অঙ্ক থাকে তো সেই ক্ষেত্রে তার থেকে 1 বিয়োগ করলে পূর্ণক পাওয়া যায়। মানে যেমন ধরো যে এখানে যদি 2টা অঙ্ক থাকতো তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে সেটা হচ্ছে পূর্ণকের মান। তো এখানে 3টা শূন্য, তার সাথে 1 যোগ করলে 3, তার সাথে 1 যোগ করলে 4 হয় তার ঋণাত্মক মান। কিন্তু পূর্ণক আবার ঋণাত্মক হয় না। ঋণাত্মক যদি এখানে যদি মাইনাস থাকে তো তাহলে এই সংখ্যাটার উপরে বার চিহ্ন দিয়ে সেটা লিখতে হয়। 7 নম্বর x² - x - 12 = 0 এই সমীকরণের বলা হয়েছে যে একটা উৎপাদক x + 3। তো আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি। এটা মিল টার্ম করা যায়, -4 আর +3x নিয়ে ভাঙলে, এরপরে প্রথম দুইটা পদ থেকে x কমন নিলে x - 4, তারপরে +3 কমন নিলে x - 4 হয়, x - 4 কমন নিয়ে x + 3 থাকে = 0। তাহলে এখানে বলেছে যে একটা উৎপাদক x + 3, তো এই যে x + 3 একটা উৎপাদক, তাহলে 1 নম্বর অপশন ঠিক আছে। তারপরে বলা হয়েছে যে এর ঘাত হচ্ছে 2। এই যে এই সমীকরণটার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তার মানে ঘাত 2, সেটাও ঠিক। 3 নম্বর অপশন বলা হয়েছে একটা বীজ 4। এখান থেকে যদি আমরা মান নির্ণয় করি x - 4 = যদি 0 হয় তো সেই ক্ষেত্রে x এর মান 4, আর x + 3 = 0 হলে সেখান থেকে x এর মান হবে -3। তো বলা হয়েছে একটা বীজ অর্থাৎ একটা মান, x এর একটা মান 4, তো এই অপশনও ঠিক আছে। তো তাহলে এখানকার 1, 2, 3 তিনটা অপশনই সঠিক। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে x² - 3 হোল স্কয়ার এই সমীকরণের মূল কতটি? তো এই x² - 3 হোল স্কয়ার এটাকে যদি আমরা সূত্র দিয়ে ভাঙি, a - b হোল স্কয়ার সূত্রানুসারে a স্কয়ার হবে, অর্থাৎ x² হোল স্কয়ার x⁴ হয়ে যাবে, -2ab + b স্কয়ার। তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে হলো 4। তো সর্বোচ্চ ঘাত বা মাত্রা যেটা হয় একটা সমীকরণের, তার মূল ততগুলোই হয়। তো তাহলে এর মূল হচ্ছে 4টি। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে 3m + n / n - m = 9 হলে m/n কত? তো এইরকম একটা সমীকরণ দেয়া আছে। এখান থেকে আমরা প্রথমে r গুণন করলাম, এই 9 এর সাথে n - m গুণ করে 9n - 9m সেগুলোকে এই পাশে লিখলাম। এরপর m যুক্ত পদগুলোকে এক পাশে এনে যদি যোগ করি 3m আর +9m যোগ করলে হয়ে যাবে 12m, আর এই n + n ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে 8n। এখন সংখ্যাগুলোকে এক পাশে আর mn এগুলোকে যদি এক পাশে নিয়ে যাই তাহলে m এই n এ পাশে এসে ভাগ, আর এই 12টা ডান পাশে নিয়ে গিয়ে 8 এর সাথে ভাগ করলাম। এটা কাটাকাটি করে 4 দিয়ে কাটা যায়, 4 × 2 = 8, 3 × 4 = 12, তার মানে 2/3 হয়। m/n অর্থাৎ m/n = 2/3 অর্থাৎ 2:3। 9 নম্বর হলো, এখন 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের চিত্রটির মোট কতটি প্রতিসাম্য রেখা আছে? প্রতিসাম্য রেখা মানে এমন একটা রেখা যেটা ওই ক্ষেত্রটাকে এমন দুইটা সমান ক্ষেত্রে বিভক্ত করে যে দুইটা আয়নায় দেখতে একই রকম লাগে। তো এরকম একটা আমরা প্রতিসাম্য রেখা আঁকতে পারি, যে দুই ভাগে ভাগ হবে সেই দুইটা হুবহু একই রকম হবে। আবার এই দিক দিয়ে একটা আঁকতে পারি, এদিকে একটা, এদিকে একটা, মোট 4টি প্রতিসাম্য রেখা এখানে আঁকা যাবে এই চিত্রের। 11 নম্বর বলা হয়েছে h অক্ষটির ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত? ঘূর্ণন প্রতিসাম্য কোণ মানে হচ্ছে ওই অক্ষরটিকে ঘুরিয়ে যদি আবার পূর্বের অবস্থায়
মানে অক্ষরটি দেখতে যেমন ঠিক সেই অবস্থানে যদি আবার আনতে চাই তাহলে কত ডিগ্রি ঘোরাতে হয় সেটাই হচ্ছে তার ঘূর্ণন প্রতিসাম্য কোণ। তো এইচকে যদি আমরা ঠিক উল্টিয়ে দিই অর্থাৎ 180 ডিগ্রি যদি ঘুরাই তাহলে আবার ওই এইচ যেমন তেমনই আবার পাওয়া যাবে। তার মানে এইচ এর ঘূর্ণন প্রতিসাম্য কোণ হচ্ছে 180 ডিগ্রি। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে এরপর তিনটা অপশন আছে এখানে। পি কিউ আর যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে পি ইজ টু কিউ ইজ ইকুয়াল টু কিউ ইজ টু আর। ভগ্নাংশ আকারে লিখলে পি বাই কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই আর লেখা যায়। আর গুণন করলে আমরা পাবো কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর। তো এটা 1 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ অপশন। তাহলে 1 আর 3 এই দুটো অপশন সঠিক। 2 নম্বর অপশনে বলা হয়েছে যে পি কিউ ইজ ইকুয়াল টু কিউ আর। তো এটা পি কিউ ইজ ইকুয়াল টু কিউ আর, এটা তো এইভাবে করে তো গুণ করা যাবে না, একটা সমীকরণে তো এরকম আড়াআড়ি কোনাকুনি গুণ করতে হয়, তো এই অপশনটা সঠিক না। 13 নম্বর প্রশ্নে একটা ধারা দেয়া আছে, বলা হয়েছে 128 যোগ 64 যোগ 32 সমান ধারাটির কততম পদ 1/2। তো এটা একটা গুণোত্তর ধারা, পরের পদকে আগের পদ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল একই রকম হয়। তো এই ধারাটার প্রথম পদ a ইজ ইকুয়াল টু হচ্ছে 128, আর এর মান দ্বিতীয় পদকে যদি আমরা প্রথম পদ দিয়ে অথবা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে যদি ভাগ করি তাহলে হাফ হয়। বের করতে বলেছে ধারাটার কোন পদ হাফ। আমরা যদি ধরে নেই যে ধারাটার n-তম পদ হচ্ছে হাফ, n-তম পদ সূত্র অনুসারে ar টু দ্য পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু হাফ। এর মান আমরা জানি, আর এর মান জানি, মান বসানো হলো 128, এটা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। ভাগ মানে এই যে নিচে 2 এর সাথে গুণ হবে, 2 এর সাথে 128 গুণ হয়ে গিয়ে 256। এখন এই পাশে যেহেতু হাফের উপর n-1 পাওয়ার হিসেবে আছে, আমাদের চিন্তা করতে হবে এই পাশে আমরা হাফের উপর কত পাওয়ার দিয়ে এই 1/256 এটাকে প্রকাশ করতে পারি। তো 2 এর উপরে 8 পাওয়ার দিলে 256 হয়, তার মানে 1/2 এর উপরে 8 পাওয়ার দিয়ে আমরা এই সংখ্যাটাকে, এই ভগ্নাংশটাকে প্রকাশ করতে পারি। তারপর দুই পাশ থেকে হাফ বাদ দিয়ে দিলে n-1 ইজ ইকুয়াল টু 8, অর্থাৎ n মানে হচ্ছে 8 আর 1 9, -1 ওই পাশে গিয়ে যোগ। 14 নম্বর প্রশ্নে একটা ধারা 2 প্লাস a প্লাস b প্লাস c প্লাস 162 গুণোত্তর ধারাভুক্ত হলে ধারাটার সাধারণ অনুপাত বের করতে বলেছে। তো গুণোত্তর ধারা বলা হয়েছে, তো সাধারণ অনুপাত বের করতে গেলে পরের একটা পদ থেকে আগের পদ, পরের পদকে আগের পদ দিয়ে ভাগ করতে হয়। তো এখানে পাশাপাশি দুইটা পদের মান দেয়া নাই, কিন্তু এখানে দেখো 1 2 3 4, পঞ্চম পদটা 162 সেটা দেয়া আছে আর প্রথম পদ দেয়া আছে। তো পঞ্চম পদ সূত্রানুসারে ar টু দ্য পাওয়ার 5-1 ইজ ইকুয়াল টু, এটার মান দেয়া আছে হলো 162। প্রথম পদ এর মান দেয়া আছে 2, বসিয়ে দিলাম, 2টাকে ডান পাশে নিয়ে ভাগ করে দিলে 81 হয়। 81কে আমরা 3 টু দ্য পাওয়ার 4 লিখতে পারি। দুই পাশ থেকে 4 পাওয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে আর এর মান অর্থাৎ সাধারণ অনুপাত পাচ্ছি 3। 15 নম্বর একটা চিত্র দেওয়া আছে, ABC একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ AC ইজ ইকুয়াল টু 2 আর ভূমি √3 দেওয়া আছে। এখন বলা হয়েছে এ কোণের মান কত। তো এখন এ কোণ আমরা যদি বের করতে চাই সাইন এ কোণের সাপেক্ষে, দেখো এই ত্রিভুজটাতে এমন একটা ত্রিভুজ দেয়া আছে, এমন একটা ত্রিভুজ, এটা এইখানে হচ্ছে এ, এইখানে বি আর এখানে হচ্ছে সি। তাহলে এ কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হলো অতিভুজ, এটার মান দেয়া আছে হলো √3 আর অতিভুজ দেয়া আছে হচ্ছে 2। তাহলে এই কোণের সাপেক্ষে সাইন লম্ব বাই অতিভুজ √3/2। এখন √3/2 এটা হচ্ছে সাইন 60 ডিগ্রির মান, তার মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ ABC এ cos A ইজ ইকুয়াল টু সাইন C। cos A এই কোণের সাপেক্ষে cos এর মান, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি। আচ্ছা, আমরা যেহেতু এ কোণের মান অলরেডি জেনে গেছি, তাহলে cos A মানে হচ্ছে cos 60 ডিগ্রি, cos 60 এর মান হচ্ছে হাফ, আবার সাইন 30 এর মানও হাফ। তো তাহলে সি কোণ হচ্ছে 30 ডিগ্রি হবে, যেহেতু এটা 60 ডিগ্রি তাহলে এই সি কোণটা হবে হচ্ছে 30 ডিগ্রি, কারণ এই কোণটা তো 90 ডিগ্রি। তো তাহলে সাইন সি মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি, এটার মানও হাফ। তাহলে 1 নম্বর অপশন সঠিক। 2 নম্বর অপশনে বলা হয়েছে cos A প্লাস sec A, তার মানে cos 60 প্লাস sec 60। cos 60 মান হাফ আর 60 এটা হচ্ছে cos এর অপোজিট, এটার মান হচ্ছে 2। হাফ আর 2 যদি যোগ করি তাহলে 5/2 হয়। তাহলে 2 নম্বর অপশনও সঠিক। আর 3 নম্বর অপশনে বলা হয়েছে tan C, সি কোণ হচ্ছে 30 ডিগ্রি, তার মানে tan 30 এর মান হচ্ছে 1/√3, সেই অপশনটাও সঠিক। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সূর্যের উন্নতি কোণ 90 ডিগ্রি হলে কোনো গাছের ছায়ার দৈর্ঘ্য কত মিটার হবে। তো উন্নতি কোণ 90 ডিগ্রি সেটা আসলে একে
দেখানো সম্ভব না। এখানে আমরা এই যে এইভাবে করে যে ত্রিভুজ আঁকি, উন্নতি কোণ এখানে মনে করো যে 60 ডিগ্রি। তো এই কোণটাকে যদি আরও বাড়াতে চাই তাহলে এই যে এই রেখাটা আরও এদিকে আসবে। যত এদিকে আসবে একেবারে বরাবর যদি এই রেখা বরাবর হয় তখন সেটা 90 ডিগ্রি কোণ হবে। তো তার মানে এখানে এটা উন্নতি কোণ যখন 90 ডিগ্রি হবে তখন তো এই বিন্দুতেই হচ্ছে যে মানে ছায়ার দৈর্ঘ্যটা পড়বে, ছায়া পড়বে। তার মানে ছায়ার কোনো দৈর্ঘ্যই থাকবে না, অর্থাৎ 0 মিটার। 18 নম্বর বলেছে যে চিত্রে AC ইজ ইকুয়াল টু CD হলে AB এর দৈর্ঘ্য কত? AC আর CD সমান চিত্রে, অর্থাৎ ওই যে গাছ AC অংশটা ভেঙে CD অংশ হয়ে গেছে, CD অংশে নিচে এসে পড়েছে। এখানে এই যে দণ্ডায়মান অংশ আর ভাঙা অংশের মধ্যবর্তী কোণ দেওয়া আছে হলো 60 ডিগ্রি, আর দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। তো আমাদের এই AB অর্থাৎ সম্পূর্ণ গাছ বা সম্পূর্ণ অংশটার দৈর্ঘ্য বের করতে হবে। তো সেটা আমরা কস এর অনুপাত নিয়ে CD এর মানটা যদি বের করি, CD এর মান অর্থাৎ CD হলো AC এর সমান, AC আর নিচের BC যদি যোগ করে দেই তাহলেই আমরা পুরো AB এর মান পেয়ে যাব। তা আমাদের এখন হচ্ছে CD এর মান বের করতে হবে। ভূমি দেয়া আছে, C কোণের সাপেক্ষে ভূমি দেয়া আছে, আর CD হলো তার অতিভুজ। তাহলে cos নেওয়া হলো ভূমি বাই অতিভুজ, cos 60 ইজ ইকুয়াল টু হাফ, আর ভূমি হচ্ছে BC 10 মিটার, CD এর মান বের করব। আর গুণন করলে CD ইজ ইকুয়াল টু 10 দুগুণা 20। তো সেটা CD যেহেতু AC এর সমান, তো ACও হলো 20। আমাদের AB এর মান বের করতে হবে। AB মানে হচ্ছে AC আর BC এর যোগফল, AC আর BC। AC এর মান আমরা বের করেছি 20, আর BC দেয়া আছে প্রশ্নে 10 মিটার, তো যোগ করে 30 মিটার। 19 নম্বর প্রশ্নে দুইটা সমীকরণ দেয়া আছে, সমীকরণ জোটটি এদের মধ্যে কিছু সম্পর্ক দেয়া আছে এখানে তিনটা অপশনে। তো এই সমীকরণ জোট দুইটার যদি আমরা সহগের তুলনা করি, এখানে x এর সহগ হচ্ছে 3/6 মানে হাফ হয় এটা, y এর সহগ -5/-10, এটা কাটাকাটি করলে এটাও হাফ হয়। তার মানে x এর সহগ আর y এর সহগ সমান, কিন্তু এখানে ধ্রুবপদ এর সহগ হচ্ছে -7/-15, এটা আর কাটা যায় না, এটার সহগ সমান না, এটার অনুপাত সমান না। x এর সহগ আর y এর সহগ অনুপাত সমান, কিন্তু ধ্রুবপদের অনুপাত সমান না। তো এই ক্ষেত্রে সমীকরণ জোট অসামঞ্জস হয়, অনির্ভরশীল হয়, আর এই ক্ষেত্রে কোনো সমাধান থাকে না। তো এখানে অসামঞ্জস অপশন আছে, একটা মাত্র সমাধান এরকম একটা অপশন আছে। তো এই 2 নম্বর অপশনটা সঠিক না। 3 নম্বর অপশনে বলা হয়েছে পরস্পর অনির্ভরশীল, সেই অপশনটাও সঠিক, এই যে পরস্পর অনির্ভরশীল। তো তার মানে এখানকার 1 আর 3 এই দুইটা অপশন সঠিক। 20 নম্বর প্রশ্নেও দুইটা সমীকরণ দেয়া আছে, এখান থেকে x y এর মান বের করতে বলেছে। তো এখানে একটা সমীকরণ দেয়া আছে এরকম 2x - y = 8। এটাকে আমরা যদি উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে এটা 4x 2y 8 দুগুণে 16 এরকম হয়ে যায়। আমরা 2 দিয়ে গুণ করে নিলাম, কারণ এই যে দ্বিতীয় যে সমীকরণটা আছে এখানে 2y আছে, সমান করে নিলাম একটা অংশ, যাতে করে আমরা অপনয়ন পদ্ধতিতে হিসাব করে এখান থেকে যে x এর মান বের করতে পারি। এখানে বিয়োগ করলে +2y এটা আর -2y কাটা যাবে, 4x থেকে x মাইনাস করলে 3x, এ পাশে 16 থেকে 4 বিয়োগ করে 12। তাহলে x এর মান পাচ্ছি আমরা 3 4 12 4। x এর মানটা যদি 2 নম্বর সমীকরণে বসিয়ে দেই বা 1 নং যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমরা হিসাব করে এখান থেকে y এর মান পাবো হচ্ছে 0। তো তাহলে y এর মান যেহেতু 0, x এর মান যাই হোক না কেন x আর y গুণ করলে 0ই হবে। 21 নম্বর প্রশ্নে আছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি এবং পরিসীমা 30 মিটার হলে আয়তক্ষেত্রের প্রস্থ কত মিটার? তো আমরা প্রস্থ ধরে নিচ্ছি x মিটার, আর দৈর্ঘ্য তাহলে হবে 3 মিটার বেশি অর্থাৎ x + 3। পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে x + 3 আর প্রস্থ x। পরিসীমার মান প্রশ্নে দেওয়া আছে 30 মিটার, তো এটা সমান সমান 30 মিটার হবে। এখানে x যোগ করলে 2x + 3, আর এই 2টা ডান পাশে গিয়ে ভাগ হয়ে গেল, 3 ডান পাশে গিয়ে 15 থেকে বিয়োগ হয়ে 12। তো তাহলে x এর মান অর্থাৎ প্রস্থ হচ্ছে 6 মিটার। 22 নম্বর প্রশ্নের জন্য একটা জ্যামিতিক চিত্র দেয়া আছে। এখানে বলা হয়েছে যে OP = 13 সেন্টিমিটার আর কোণ OPB 30 ডিগ্রি, OPB 30 ডিগ্রি। এখন OA = 5 সেন্টিমিটার হলে PA এর দৈর্ঘ্য কত? এখন PAO এটা বা APO এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কারণ আমরা জানি যে স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাস পরস্পরের উপর লম্ব। তো তাহলে PA আর AO এটা পরস্পরের উপর লম্ব হবে, অর্থাৎ APO এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি
একটু সাইড চেঞ্জ করে লেখা হয়েছে একেবারে এটা, যেহেতু পি এ এর মান বের করতে হবে। তো পি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি ও স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার, এটার মান 13 আর এটার মান 5 দেওয়া আছে, এটা হিসাব করো 144 হয়। তাহলে পি এ ইজ ইকুয়াল টু 144-এর বর্গমূল করে 12। ত্রিভুজ ও বিপি এর ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। ত্রিভুজ ও বিপি, ওবি আর পিবি পরস্পরের উপর লম্ব, তার মানে একটাকে যদি আমরা ভূমি ধরি, অন্যটা তাহলে তার উচ্চতা। তো হাফ ইন্টু ভূমি পিবি আর উচ্চতা ওবি। এটা পিবি হচ্ছে পিবি বা পিএ একই মান, একই সমান দূরত্ব, কারণ বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কিত স্পর্শক দুইটা পরস্পর সমান হয়। এই কারণে পিএ এর মান আমরা যে আগেরটাতে বের করেছি, পিবি সেটাও 12 সেন্টিমিটার হবে। আর ওবি সেটা ও এ এর সমান, কারণ ব্যাসার্ধ ও এ আর ওবি দুইটাই একই বৃত্তের ব্যাসার্ধ, সেই কারণে সমান। তাহলে এই দুইয়ের সাথে যদি আমরা 12 কেটে দিই, 6 5 6 30 বর্গ সেন্টিমিটার। 24 নম্বর বলেছে যে পরীক্ষার নম্বর জনসংখ্যা কোন ধরনের চলক। এগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক, মানে এগুলো পূর্ণ সংখ্যায় লিখতে হয়। 25 নম্বর প্রশ্নের জন্য একটা সারণী দেওয়া আছে। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত। প্রচুরক শ্রেণী মানে হচ্ছে যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি। তো এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে হলো এই যে 12, আর এই শ্রেণীটা হচ্ছে 51 থেকে 60। এই যে প্রচুরক শ্রেণী তাহলে হচ্ছে 51 থেকে 60। এই শ্রেণীর মধ্যমান 51 আর 60 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা সেটার মধ্যমান পেয়ে যাব 55.5। 26 নম্বর মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে বলা হয়েছে যে আচ্ছা, মধ্যক নির্ণয়ের জন্য আমাদের ক্রমজয়িত গণসংখ্যার প্রয়োজন হয়। তো আমরা একটু সারণীটাকে মডিফাই করে নিয়েছি, ক্রমজয়িত গণসংখ্যা বের করেছি। ক্রমজয়িত গণসংখ্যা, এই যে এই গণসংখ্যাগুলো পর্যায়ক্রমে একটার সাথে আরেকটা যোগ করে ক্রমজয়িত গণসংখ্যা পাওয়া যায়। প্রথম শ্রেণীতে এখানে 5, তারপরে যে 5 আর 8 যোগ করে 13, 13-এর সাথে 12 যোগ করে 25, এভাবে করে সর্বোচ্চ ক্রমজয়িত গণসংখ্যা 40, তার মানে মোট গণসংখ্যাও এখানে 40। তো এখানে n/2 যদি ভাগ করি, অর্থাৎ 40/2 20 হয়, সেটা 1 নম্বর অপশন এর সাথে মিলে যায়। FM মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো মধ্যক শ্রেণী যেহেতু এখানে n/2 এর মান 20, তো 20 নম্বর পদটা এই যে 13 এর পর থেকে 25 পর্যন্ত এই শ্রেণীতে আছে, তার মানে এটাই মধ্যক শ্রেণী। আর মধ্যক শ্রেণীর গণসংখ্যা 12, এটা হলো FM এর মান, এটা 2 নম্বর অপশন, সেটা ঠিক আছে। আর 3 নম্বর অপশনে বলা হয়েছে FC। FC হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা, তো সেটা হলো 13, এই অপশনটাও সঠিক। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স ও ওয়াই অক্ষ থেকে যথাক্রমে 3 ও 4 একক দূরে অবস্থিত যে বিন্দুটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তার স্থানাঙ্ক কত। এক্স আর ওয়াই অক্ষ থেকে 3 আর 4 একক দূরে, এই যে তৃতীয় চতুর্ভাগ যেহেতু বলা হয়েছে, এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, এই চতুর্ভাগে অবস্থিত হতে হবে। এখন এই চতুর্ভাগে অবস্থিত হতে গেলে এক্স অক্ষ থেকে হচ্ছে 3 একক দূরে, তার মানে এইদিকে আমার 3 একক আসতে হবে। দুঃখিত, এক্স অক্ষ থেকে 3 একক দূরে, এক্স অক্ষ হচ্ছে এটা, এখান থেকে 3 একক দূরে হচ্ছে এইদিকে, এইদিকে 3 ঘর আসতে হবে। আর ওয়াই অক্ষ থেকে 4 একক দূরে, ওয়াই অক্ষ হচ্ছে এটা, এখান থেকে 4 একক দূরে এখানে আসতে হবে। তাহলে ওয়াই অক্ষ থেকে এখানে 4 একক যদি এদিকে আসি, তাহলে -4, এটা এক্স এর মান হচ্ছে -4, এক্স অক্ষ বরাবর বাম দিকে আসতে হবে, অর্থাৎ -4। আর নিচের দিকে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে 3 একক আসতে হয়েছিল, তো তার মানে ওয়াই এর স্থানাঙ্ক হচ্ছে -3, অর্থাৎ -4 -3 এই বিন্দুটার স্থানাঙ্ক। 28 নম্বর প্রশ্নে sin θ = √3/2 হলে cot θ এর মান বের করতে বলেছে। √3/2 হচ্ছে sin 60 ডিগ্রির মান, তো তাহলে θ এর মান হচ্ছে 60 ডিগ্রি। cot 60, তাহলে cot 60 হচ্ছে 1/√3। 28 নম্বর হলো 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 1 -1 +1 -1 প্লাস এই ধারাটার 3টা অপশন দেওয়া আছে, কোনটা কোনটা সঠিক সেটা আমাদের বের করতে হবে। তো দেখো, এখানে কোনো হিসাব কিতাব দরকার নাই। এই ধারাটার প্রথম অপশনে বলা হয়েছে যে 2n + 1 সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 1। 2n + 1 মানে হচ্ছে এটা বিজোড় সংখ্যা বোঝায়। n এর তুমি যে কোনো মান বসাও, তো এটা একটা বিজোড় সংখ্যাই হবে। n এর মান যদি ধরো যে 1 বসানো হয়, 2 অক্ষে 2 আর 1 3, তার মানে বিজোড় সংখ্যা। n এর মান যদি 2 বসাও, 2 × 4 আর 1 5, বিজোড় সংখ্যা। n এর যে কোনো মানই বসানো হোক, 2n + 1 বা 2n - 1 এই ধরনের রাশি, সেটা বিজোড় সংখ্যা বোঝায়। তো এই ধারাটার যে কোনো বিজোড় সংখ্যক পদ যদি আমরা নেই, এখানে ধরো প্রথম একটা পদ যদি নেই, তাহলে সেটা সমষ্টি 1 হয়। 3টা পদ নিলে একটা 1 একটা -1 কাটা যাবে, যোগফল একই হয়। তার মানে এটার যে কোনো বিজোড় সংখ্যক পদের যোগফল হচ্ছে 1, তাহলে প্রথম অপশনটা সঠিক। তারপরে 2n + 2, অর্থাৎ এটা হচ্ছে জোড় সংখ্যা বোঝায়।
এততম পদ হচ্ছে -1। জোড় সংখ্যক পদ অর্থাৎ যত ধরো যে দুইটা যদি যোগ করা হয়, দুইটা যোগ করলে 1 -1 শূন্য হয়ে যায়, চারটা যোগ করলেও শূন্য হয়ে যায়। তো তাহলে এই 2 নম্বর অপশনটা এটা সঠিক না। আচ্ছা, দুঃখিত, এখানে সমষ্টি বের করতে বলে নাই, এটা এততম পদ বলেছে, অর্থাৎ জোড়তম পদ যেগুলা। এখানে দ্বিতীয় পদটা হলো -1, তারপরে চতুর্থ পদ সেটাও -1। তো তাহলে এই জোড়তম পদ সেটা -1, সেটা ঠিকই আছে। 3 নম্বর বলেছে যে পদ সংখ্যা অসীম। হ্যাঁ, এটার তো এভাবে করে অসীম মানে কত দূর, যত দূর খুশি লিখতে পারো, এটার কোনো শেষ নাই। তো তাহলে এই 3 নম্বর অপশনটাও সঠিক। সবশেষ এখানকার 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে x⁴ মাইনাস 5x² প্লাস 1 = 0, x প্লাস 1/x এর মান কত? তো আমরা এই যে সমীকরণ যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা লিখে নিলাম। এখান থেকে -5x² এটাকে ডান পাশে নিয়ে আসি। এরপর x² দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলে x² প্লাস 1/x² = 5 পাই। এখন আমরা সূত্র জানি, এই যে a² প্লাস b² একটা অনুসিদ্ধান্ত, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab = ডান পাশে যে 5 ছিল সেই 5টা থাকলো, -2টাকে ডান পাশে নিয়ে গিয়ে যোগ করে দিলাম। সবশেষে x প্লাস 1/x = স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে যদি রুট করে দেই তাহলে √7। এটাই হচ্ছে x প্লাস 1/x এর মান। তো শিক্ষার্থী বন্ধুরা, এই চট্টগ্রাম বোর্ড 2024-এর এমসিকিউ বা বহু নির্বাচনী অংশের আলোচনা এখানেই শেষ হচ্ছে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা সবার জন্য। আল্লাহ হাফেজ।